আচ্ছা, তো আমরা এর আগের ক্লাস পর্যন্ত এটা এটা পড়ছিলাম যে ক্ষারের রাসায়নিক ধর্মে পানির যে আমাদের কি প্রভাব আছে এটা। তো এরপরে আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে পিএইচ এর ধারণা। তো আমাদের পিএইচ কি? পিএইচ হচ্ছে যে আহ আমাদের যে কোনো একটা জলীয় দ্রবণ এইটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটা আমরা পিএইচ এর মাধ্যমে নির্ণয় করতে পারবো যে আমাদের কোনো জলীয় দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় এটা নির্ণয় করা যায়। সো এর আগে আমরা কোন লবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে এটা আমরা অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছি যে যেটা সবল হবে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়, আর দুইটাই একই প্রকৃতির হলে নিরপেক্ষ লবণ হয়, এটা আমরা দেখছিলাম। এখন আমাদের কোনো জলীয় দ্রবণ যে আমাদের অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে, সো এইটা আমরা বুঝতে পারবো পিএইচ এর মান থেকে, অ্যাসিডিক হবে নাকি ক্ষারীয় হবে এটি পিএইচ এর মান থেকে বোঝা যায়। এবং এইখানে দেখ পিএইচ লেখার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে পিটা হবে স্মল লেটার, এইচ হবে আমাদের ক্যাপিটাল লেটার। সো বোঝা যায়, সো এটা হবে পি, এর উপরে হবে এইচ, এইভাবে পিএইচ লিখতে হবে। পিএইচ আবার এই যে এইভাবে কিন্তু পিএইচ লেখা যাবে না, এটা হচ্ছে আমাদের সঠিক নিয়ম। তো এইভাবে পিএইচ লিখতে হবে, পি স্মল হাতের, মানে পি হচ্ছে স্মল লেটার আর এইচ হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার। সো আমাদের পিএইচ এর সংজ্ঞা কি? পিএইচ এর সংজ্ঞা হচ্ছে পিএইচ হচ্ছে আমাদের কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। সো আগে সংজ্ঞাটা লিখি। কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের, ধরো হাইড্রোজেন আয়নের আমাদের ঋণাত্মক লগারিদম। সো ঋণাত্মক লগারিদম, তাহলে পিএইচ হলো আমাদের কোন একটা দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তাহলে যদি কোন একটা দ্রবণে, তাহলে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমাদের সাধারণত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সো কোনো একটা আয়নের ঘনমাত্রাকে এইভাবে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে। তুই যদি এইচ প্লাস দিস, এইচ প্লাস মানে তো হাইড্রোজেন আয়ন, সো এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে এই জিনিসটাই আমাদের প্রকাশ করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো এইটাই মূলত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশ করে। তাহলে পিএইচ হবে কি? মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এটাই মূলত আমাদের পিএইচ এর সূত্র। ওকে, এটাই আমাদের পিএইচ এর সূত্র। এখন আমাদের তাহলে হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রা এটা, তো আমাদের ঘনমাত্রা কি এইখানে ঘনমাত্রা মূলত মোলার ঘনমাত্রা। তুই যদি 6 নাম্বার চ্যাপ্টার পড়িস তাহলে এই জিনিসটা পারার কথা। সো মোলার ঘনমাত্রা হচ্ছে আমাদের 1 লিটার দ্রবণে যত মোল হাইড্রোজেন আয়ন থাকে। সো কোনো একটা কিছুর আমাদের মোলার ঘনমাত্রা মানে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে তার মোলার ঘনমাত্রা তত। সো আমাদের মোলার ঘনমাত্রা মানে হচ্ছে 1 লিটার দ্রবণে যতটুকু মোল দ্রবীভূত থাকে। যেমন আমি যদি বলি যে 1 লিটার একটা পাত্রে বা 1 লিটার একটা দ্রবণে 0.2 মোল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। হ্যাঁ, 0.2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন যদি আমি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হবে আমাদের এই যে, তাহলে আমরা ঘনমাত্রাকে এইভাবে প্রকাশ করব। তাহলে এখানে আমাদের 1 লিটার দ্রবণে আমাদের
যত মোল আছে, তাহলে 1 লিটার দ্রবণে আছে 2 মোল, 0.2 মোল, তাহলে ঘনমাত্রা হবে 0.2 মোল আমাদের, তাহলে প্রতি লিটারে, তাহলে পার লিটার। তাহলে আমাদের ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, অথবা এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারাই শুধুমাত্র লিখতে পারি। এইটা হচ্ছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে মোলার, এত মোলার। অথবা এটার আরেকটা একক হচ্ছে মোল পার লিটার। তো 6 নম্বর অধ্যায় যদি ভালোভাবে পড়িস তাহলে এগুলা হয়তো বুঝতে পারবে। আর যদি 6 নম্বর অধ্যায়ে সমস্যা থাকে তাহলে 6 নম্বর অধ্যায়েরও এখন ক্লাস দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কোন একটা আহ আমাদের দ্রবের বা আয়নের এইভাবে আমরা ঘনমাত্রা বের করতে পারবো, যে তার মোল সংখ্যাকে তার আয়তন এর লিটার একক দ্বারা ভাগ করে দিতে হবে। যেমন তোকে যদি বলে যে আমাদের যে 100 লিটার পানি, সরি 100 মিলিলিটার পানিতে, 100 মিলিলিটার, 100 মিলিলিটার পানিতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ধর যে বললো যে 30 গ্রাম। হ্যাঁ, এটা বললো, বললো যে এর আমাদের ঘনমাত্রা কত। আচ্ছা, যদি আণবিক ভর যদি দেয়া থাকে, আচ্ছা আণবিক ভর যদি দেয়া থাকে, সরি, মানে যদি গ্রাম এককে ভর দেয়া থাকে, তাহলে মোল সংখ্যা আমরা কিভাবে বের করি? মোল সংখ্যা আমরা বের করব, আমরা জানি মোল সংখ্যা সমান গ্রামে দেওয়া ভর ডিভাইড বাই আণবিক ভর। এটা 6 নম্বর অধ্যায়ে কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে 30। আণবিক ভর কত? সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1। তার মানে 39, 40, তাহলে 30/40 মানে 3/4। এটা কি? এত মোল। আয়তন কত? 100 মিলিলিটার মানে 0.1 লিটার। তাহলে ঘনমাত্রা কি হবে? আমরা কালকের ক্লাসে একটা সূত্র আমরা পড়ছিলাম। তাহলে দেখ, আমরা কালকে পড়ছিলাম যে মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ঘনমাত্রা ইনটু লিটার এককে আয়তন, এটা আমরা পড়ছিলাম। তো আশা করি মনে আছে এটা। কাল একটা ক্লাসে, এর আগের একটা ক্লাসে পড়ছিলাম। তাহলে এটা হবে 3/4, এইটা ইন্টু লিটার একক আয়তন হচ্ছে 0.1। তাহলে এটাকে ভাগ করলে যেটা এস এর মান আসবে, এটাকে এস এর মান ধর একটা আসবে, এইখানে এস এর মানটা হবে আমাদের মোলার এককে ঘনমাত্রা, এর একক কি হবে আমাদের মোল পার লিটার। আশা করি এগুলো মানে ঘনমাত্রা কিভাবে বের করতে হবে বুঝতে পারছিস। আচ্ছা, তো এখন আমাদের পিএইচ এর ক্ষেত্রে যেটা লাগবে, যে আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে, যে আমাদের 1 লিটার বিশুদ্ধ পানিতে, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে 1 লিটার আমাদের বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে 10⁻⁷ মোল। তাহলে দেখ, 1 লিটার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে 10⁻⁷ মোল। তাহলে আমি যদি বলি যে 1 লিটার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রা কি হবে, হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা। ওকে, তাহলে হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা, তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই ভি লিটার এককে। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 10⁻⁷। এই যে আমরা এই সূত্র থেকে লিখলাম এস ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই ভি এল, হয় না? তাহলে দেখ, আমাদের লিটার এককে আয়তন কত? 1 লিটার। আর এইটা কত? উপরে হচ্ছে মোল। তাহলে এর আমাদের ঘনমাত্রা কি হবে? 10⁻⁷ মোল পার লিটার। অথবা মোল পার লিটারের জায়গায় আমরা কি লিখতে পারি? শুধুমাত্র ক্যাপিটাল এম বা মোলার লিখতে পারি। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইভাবে প্রকাশ করি। এবং এস দ্বারা আমাদের যে কোনো পদার্থের মানে মানে ঘনমাত্রা প্রকাশ করা হয়, এটা তো ষষ্ঠ চ্যাপ্টারে মানে পড়ছিস। আচ্ছা, তো এইখানে আমাদের তাহলে এইটার মান কত? এইটা যেহেতু ঘনমাত্রা প্রকাশ করে, এটা হচ্ছে এত মোল পার লিটার। তাহলে এখন আমি যদি বলি যে বিশুদ্ধ পানির তাহলে পিএইচ কত হবে?
তাহলে দেখ, তাহলে বিশুদ্ধ পানির আমাদের পিএইচ হবে কত? তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে আমাদের, আমরা পিএইচ এর সূত্র কি জানি? লগ মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। ওকে, তাহলে এখানে কি হবে? মাইনাস লগ, এটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻7। আচ্ছা, যদি লগের যদি পাওয়ার থাকে এটাকে সামনে এনে এনে লেখা যায়, এই নিয়মটা হয়তো তুই জানিস। আর এখানে আছে log 10, সো এটা হবে 7। আচ্ছা, তোর যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে log 10 দিয়ে দেখবি, দেখবি যে অ্যান্সার আসবে 1। কারণ আমাদের এইখানে লগের যে ভিত্তিটা, এইটা আছে 10, মানে আমাদের এইখানে যে আমরা লগটা লিখি এটা মূলত 10 ভিত্তিক লগ। সো ভিত্তি যে মানে লগ যদি এমন হয়, যে লগের এই সূত্রটা তো মনে হয় জানা আছে, যে এ এ হলে এটার মান হয় 1। এই নিয়মটা, এটা লগের একটা নিয়ম কিন্তু। সো এইখানে আমাদের বইয়ে 10 মানে ভিত্তি যে 10 এটা দেওয়া হয় না, কিন্তু 100 ms ক্যালকুলেটরে অটোমেটিক্যালি লগের ভিত্তি 10ই দেওয়া থাকে। সো 10 10 মিলে হবে 1। তাহলে আমাদের বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এটা মুখস্থ রাখতে হবে যে বিশুদ্ধ পানির পিএইচ 7। আচ্ছা, এটা গেল। তো বিশুদ্ধ পানির পিএইচ 7, এটা আমরা জানলাম। এবং বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻7। আচ্ছা, এখন দেখ, এখন এখন তাহলে আমাদের এই যে বিশুদ্ধ পানিতে, তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত? পিএইচ হচ্ছে 7, এটা আমরা জানলাম। আচ্ছা, এখন যদি আমি তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস লিখি, যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন এর মোল সংখ্যা, তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? হাইড্রোজেনের মোল সংখ্যা হবে আমাদের 10⁻⁻7। তাহলে আমাদের হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রা কত হয়? 10⁻⁻7 মোলার। আচ্ছা, এগুলা এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন যদি আমি যে অতিরিক্ত যদি হাইড্রোজেন আয়ন যোগ করি, যে ধর যে আমরা বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলাম, সো এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে হবে যে বিশুদ্ধ পানিতে আমরা যদি অ্যাসিড যোগ করি, আচ্ছা, অ্যাসিড আমরা যদি পানিতে যোগ করি, তাহলে এখানে এখানে কি হবে বলতো? আমরা তো এগুলো ভালোভাবে শিখছি যে আমরা যদি পানির মধ্যে অ্যাসিড যোগ করি তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণ সৃষ্টি হবে। সো জলীয় দ্রবণে যখন অ্যাসিডটা পরিণত হবে তখন অ্যাসিড কি করবে? অ্যাসিড বিয়োজিত হয়ে যাবে হাইড্রোজেন আয়নে, এবং আমাদের আর একটা যে সালফেট থাকবে বা কার্বনেট থাকবে বা ক্লোরাইড থাকবে এটাতে বিয়োজিত হয়ে যাবে। তাহলে পানিতে অ্যাসিড যোগ করলে তো পানি অবশ্যই বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে। তাহলে আমরা যদি পানিতে অ্যাসিড যোগ করি তাহলে হাইড্রোজেন আয়ন দান করবে। আমরা এটা জানি, কারণ এইখানে জলীয় দ্রবণে অ্যাসিডটা বিয়োজিত হয়ে যাবে। আচ্ছা, তা হাইড্রোজেন আয়ন দান করবে। এখন হাইড্রোজেন আয়ন দান করলে কি হবে? আমাদের দান করলে দেখ কি হবে, দান করলে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেড়ে যাবে। তো হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া, পরিমাণ আমাদের বেড়ে যাবে, এটা তো আমরা বুঝলাম। সো দেখ, এখানে পানির পরিমাণ কিন্তু একই আছে। সো পানিতে আমরা অ্যাসিড যোগ করলাম, পানির পরিমাণ কিন্তু একই আছে। তো হাইড্রোজেন আয়নের, ধর যে আমাদের অ্যাসিড যোগ করার আগে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন ছিল আমাদের কত মোল? 10⁻⁻7 মোল। এখন এই যে অ্যাসিড যোগ করার পর ধরলাম যে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণ 10 গুণ বেড়ে গেছে। তো মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ আমরা ধরলাম যে 10 গুণ বেড়ে গেল। মানে অ্যাসিড যোগ করার পর অ্যাসিড যে পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করবে ওইটার কারণে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা 10 গুণ বেড়ে গেছে। আচ্ছা, যদি 10 গুণ যদি বেড়ে যায়, তো মানে 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 10 গুণ হয়ে গেছে আর কি। 10 গুণ হওয়া আর 10 গুণ বৃদ্ধি পাওয়া তো একই জিনিস না। তো আমি এটা লিখে দিই তাহলে। 10 গুণ হয়েছে, তাহলে এখানে তাহলে তাহলে 10 গুণ হয়েছে। আচ্ছা,
তো 10 গুণ হওয়ার পরে আমাদের তাহলে নতুন হাইড্রোজেন আয়নের যে মোল সংখ্যা এটা আমাদের কি হবে? এটা হবে আমাদের 10⁻⁻7 ইন্টু এর 10 গুণ হয়েছে, তাহলে এখানে কি হবে? 10⁻⁻6 হবে কিন্তু। আচ্ছা, তো এখন দেখ পানির পরিমাণ কিন্তু ঠিকই আছে, মানে আয়তন কিন্তু 1 লিটারই আছে আমাদের। তাহলে আমাদের নতুন করে যে আমাদের ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু কি? আমরা জানি এন ডিভাইড বাই ভি অফ লিটার। আচ্ছা, তাহলে এন এর মান এখন কত? 10⁻⁻6, আর এটা তো 1 লিটারই আছে, তাহলে এটা হবে আমাদের 10⁻⁻6 মোল পার লিটার, অথবা শুধুমাত্র মোলার। আচ্ছা, তাহলে এখন আমাদের নতুন হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, অ্যাসিড যোগ করার পরে হাইড্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পরে আমাদের যে হাইড্রোজেনের ঘনমাত্রা এটা কত? 10⁻⁻6 মোল পার লিটার। আমি আবার বলতেছি, মোল পার লিটার অথবা মোলার, এই দুইটা জিনিস একই কিন্তু, সো এখানে কনফিউশন ক্রিয়েট করা যাবে না। আচ্ছা, তাহলে দেখ এখন আমাদের নতুন অবস্থায় যে পিএইচ হবে এইটা আমাদের কি হবে? মাইনাস লগ হাইড্রোজেন আয়নের নতুন ঘনমাত্রা, তাহলে এটা হবে মাইনাস লগ, এখানে এর আমাদের মান কত? 10⁻⁻6। আচ্ছা, তুই এখানে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারিস, থার্ড ব্র্যাকেটও দিতে পারিস, তাহলে মাইনাস, এই যে পাওয়ার সিক্সটা মাইনাস চলে আসবে, আর লগ 10 এর মান কত? লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে 6 × 1 মানে হচ্ছে 6। আচ্ছা, তো এখন দেখ আগে ছিল আমাদের কত? আগে ছিল 7, এখন হয়ে গেল কত? এখন হয়ে গেল 6। 6 আমাদের কোন সময় হইলো? যখন হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হইলো। হাইড্রোজেন আয়নের পরিমাণটা আমাদের কখন বেশি হয়েছে? যখন আমরা পানির মধ্যে অ্যাসিড যোগ করছি, অ্যাসিড এসে জলীয় দ্রবণে পরিণত হয়ে হাইড্রোজেন আয়ন দান করছে, এই জন্য হাইড্রোজেন আয়নের পরিমাণটা আমাদের বেশি হয়েছে। এখন দেখ তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? এইখানে আমরা সামারি কি লিখতে পারি যে যখন হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি হইলো তখন আমাদের পিএইচ এর মানটা কমে গেল। আচ্ছা, এখন এইটা তো আশা করি বুঝতে পারছিস যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেলে পিএইচ এর মান কমে যাবে। পরিমাণ যদি বেড়ে যায়, তো হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেলে তাহলে পিএইচ এর মান কমে যাবে। এইটা আমরা বুঝলাম যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেড়ে গেলে পিএইচ এর মানটা কমে যাবে। তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণটা আমাদের আমাদের কখন বাড়ে? যখন অ্যাসিড যোগ করব। তার মানে এখানে আমরা আরো একটা লাইন লিখতে পারি যে অ্যাসিড যোগ করলে, মানে অ্যাসিড যোগ করা মানেই তো হাইড্রোজেন আয়নের পরিমাণটা বৃদ্ধি পাওয়া, তো দুইটা লাইন একই মূলত। সো আমাদের অ্যাসিড যোগ করলে পিএইচ এর মানটা কমে, অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। তো এখন, হ্যাঁ, এখন এখন আমরা যদি এখন এখন ধর আমাদের তো বিশুদ্ধ পানিতে পিএইচ হচ্ছে 7, এবং হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রা কত বিশুদ্ধ পানিতে? দেখলাম 10⁻⁻7 মোল পার লিটার। এখন আমরা যদি বিশুদ্ধ পানিতে যদি ক্ষার যোগ করি, দেখ আমরা যদি বিশুদ্ধ পানিতে যদি ক্ষার যোগ করি, সো বিশুদ্ধ পানিতে আমরা যদি ক্ষার যোগ করি, তো আগের ক্লাসে আমরা পড়ছি যে আমাদের অ্যাসিড গুলার মতো ক্ষারও আমাদের জলীয় দ্রবণে, মানে পানি মেশানোর পর ক্ষারগুলো জলীয় দ্রবণে পরিণত হয় এবং দুইটা আয়নে এরা আমাদের বিভাজিত হয়ে যায়। যেমন এই যে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পানি যোগ করলে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হবে। এ- এটা যেহেতু শক্তিশালী ক্ষার, সেহেতু এটা একমুখী তীর চিহ্ন, সোডিয়াম আয়নে ভেঙে যাবে এবং এখানে কি হবে? হাইড্রোক্সাইড আয়নে ভেঙে যাবে। আচ্ছা, এখন আমাদের এখন আমাদের কি হবে? এই যে দেখ আমাদের বিশুদ্ধ পানিতে তো তো পানি আমাদের হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন নিয়ে কিন্তু গঠিত। তো বিশুদ্ধ পানিতে আগে থেকেই কিছু হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন বিয়োজিত অবস্থায় থাকে। আমরা যখন ক্ষার যোগ করব তখন ক্ষার এসে আমাদের কি দান করবে এখানে? তখন ক্ষার আমাদের পানির সাথে মিশে জলীয় দ্রবণে পরিণত হয়ে
হাইড্রোক্সাইড আয়নটা দান করবে। আচ্ছা, হাইড্রোক্সাইড আয়ন দান করবে, করুক। হাইড্রোক্সাইড আয়ন দান করলে আমাদের কি হবে? ফলে আমাদের এই যে দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা বেড়ে যাবে। তো এর পরিমাণটা আমাদের বেড়ে যাবে। তো হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা যদি আমাদের বেড়ে যায়, তাহলে এখানে আমাদের কি হবে? হাইড্রোক্সাইড আয়নের, আরে ধুর, হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা আমাদের বেড়ে যাবে। তো হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা বেড়ে গেলে দেখ, আমাদের তাহলে তাহলে দ্রবণে বেশি পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন চলে আসলো। সো আগে যে আমাদের, তাহলে এখন কি হবে? এই যে হাইড্রোক্সাইড আয়নটা ক্ষার দান করবে, এইটা পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে। দেখ, পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে পানি উৎপন্ন করে কিন্তু ফেলবে। সো পানি উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে ক্ষার মিশানোর আগে আমাদের যতগুলো হাইড্রোজেন আয়ন ছিল, এখন ক্ষার মিশানোর পরে নতুন করে হাইড্রোক্সাইড আয়ন এসে যে পানির হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে যে পানি, এই যে আবার যে H2O উৎপন্ন করে ফেললো, তো আগের আগের মতো কি হাইড্রোজেন আয়ন থাকবে, নাকি হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাবে? হাইড্রোজেন আয়নের পরিমাণ তো কমে যাবে। কারণ এই যে পানির আগের হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আবার নতুন করে পানি উৎপন্ন করছে, তো এখানে আগে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন ছিল সেটা তো আর ওই পরিমাণে থাকবে না। ফলে আমাদের কি হবে? হাইড্রোজেনের পরিমাণ কমে যাবে। পরিমাণ আমাদের কমে যাবে, আমরা এটা বুঝলাম যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা আমাদের কমে যাবে। তো এখন হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি আমাদের এই পরিমাণ যদি কমে যায়, যে ধর এখন আমাদের আমাদের পূর্ববর্তী হাইড্রোজেন আয়নের আমাদের এই মোল সংখ্যা কত ছিল? এই পানিতে N1 আমরা যদি ধরি 10⁻⁷ মোল। এখন ধর যে হাইড্রোজেন আয়নের এই পরিমাণ আমাদের কমে 10⁻⁹ হইলো। ধর আমাদের, সো এই 10⁻⁷ থেকে হ্রাস পেয়ে 10⁻⁹ হইলো। সো এখন আমাদের নতুন করে তাহলে হাইড্রোজেন আয়নের তাহলে ঘনমাত্রা কি হবে? এই যে 10⁻⁹ আর পানির পরিমাণ তো 1 লিটারই থাকবে। সো এটা হবে 10⁻⁹ মোল পার লিটার, এটা হইলো। আচ্ছা, এই 10⁻⁷ থেকে যে 10⁻⁹ ছোট, এইটা তো আশা করি জানিস। তাহলে এখানে আমাদের নতুন করে পিএইচটা আমাদের কি হবে? পিএইচ হবে যে মাইনাস লগ অফ আমাদের নতুন হাইড্রোজেন আয়ন। তো আমাদের এখানে কি হবে? মাইনাস লগ অফ 10⁻⁹ সো সেম ভাবে এখানে মাইনাস 9 সামনে চলে আসবে, আর লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে এখানে 9। তাহলে দেখ, এখন আমাদের পিএইচ এর মানটা কি হলো? পিএইচ এর মানটা কিন্তু বেড়ে গেল। সো পিএইচ এর মান আমাদের আমাদের কখন বৃদ্ধি পাইলো? তার মানে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেলে, সো হাইড্রোজেন আয়নের পরিমাণটা যখন আমাদের হ্রাস পাবে, হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেলে, অর্থাৎ আমরা যখন ক্ষার যোগ করব হাইড্রোজেন আয়নের পরিমাণ তখন আমাদের কমে যাবে। অর্থাৎ ক্ষার যোগ করলে পিএইচ এর মান কমে যাবে। সরি সরি, আরে কি লিখতেছি, ধর, পিএইচ এর মানটা বেড়ে যাবে। হাইড্রোজেন আয়নের পরিমাণ যখন কমবে, অর্থাৎ ক্ষার যোগ করবে, তখন পিএইচ এর মানটা আমাদের বেড়ে যাবে। সো তখন আমাদের পিএইচ এর মানটা কি হবে? পিএইচ এর মান আমাদের, তখন আমাদের পিএইচ এর মানটা বেড়ে যাবে। আচ্ছা, তো এখন আমাদের পিএইচ এর মান বেড়ে যাবে। তো এখন দেখ, তাহলে তাহলে এই দুইটা জিনিস আমরা যখন এই যদি ভালোভাবে তাহলে বুঝে থাকিস, তাহলে দেখ, আমরা এসিড যোগ করলে আমাদের কি হচ্ছে? এসিড আমরা যখন যোগ করতেছি তখন আমাদের পিএইচ এর মানটা হ্রাস পাচ্ছে, আর ক্ষার যোগ করলে পিএইচ এর মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমাদের, আর বিশুদ্ধ পানি কিন্তু নিরপেক্ষ, তার মানে পিএইচ যখন 7, তখন আমাদের কি, তখন দ্রবণটা হচ্ছে নিরপেক্ষ। তখন আমাদের কি হচ্ছে? তখন দ্রবণটা নিরপেক্ষ, কারণ তখন এখানে অ্যাসিডও নাই, ক্ষারও নাই।
আচ্ছা, কিন্তু যখন আমরা অ্যাসিড যখন যোগ করছি তখন কি হয়েছে, পিএইচ এর মান হ্রাস পাইছে। তার মানে পিএইচ এর মান 7 থেকে যদি হ্রাস পায়, এটা আমাদের তাহলে 7-এর কম হবে কোন ক্ষেত্রে, যখন আমাদের দ্রবণটা হবে অম্লীয় বা অ্যাসিডিক। তার মানে আমরা বলতে পারি যে অ্যাসিডিক দ্রবণের পিএইচ 7-এর কম, এবং পিএইচ এর মান আমাদের যদি 7 থেকে বৃদ্ধি পায়, তো পিএইচ এর মান যদি 7 থেকে যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে আমরা কি লিখতে পারবো, যে তখন দ্রবণটা আমাদের কি হবে, দ্রবণটা হবে ক্ষারীয়। তার মানে দেখ যে ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর থেকে বেশি, কারণ পানির মধ্যে ক্ষার যোগ করলে তো এই দ্রবণটা তো ক্ষারীয় হবে, তখন দ্রবণের পিএইচ 7 থেকে বেড়ে যায়। তো আমাদের ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর থেকে বেশি, অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণের পিএইচ 7-এর থেকে কম, এবং পিএইচ ইজ ইকুয়াল টু 7 হলে দ্রবণটা কি হবে, দ্রবণটা হবে নিরপেক্ষ। এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, আর পরে কি আছে, হ্যাঁ এরপরে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে পিএইচ স্কেল। তো আমাদের পিএইচ স্কেল, তো আমাদের পিএইচ স্কেল অনুসারে আমাদের পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়। সো আমাদের পিএইচ এর মান, পিএইচ এর মান আমাদের 0 থেকে 14 পর্যন্ত হয়। আচ্ছা, তো এইখানে আমাদের তিনটা জিনিস আছে, যে একটা হচ্ছে 0 থেকে 7, আর একটা হচ্ছে 7 থেকে 14। তো আমাদের 7 কি, 7 হচ্ছে, 7 হইলে আমরা জানি কি হয়, 7 হইলে আমরা জানি নিরপেক্ষ। আচ্ছা, 7 হলে আমাদের কি, এটা হচ্ছে বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ। তো আমাদের 0 থেকে 7 হবে কখন, 0 থেকে 7 হচ্ছে, তাহলে 7-এর যদি কম হয়, আমরা একটু আগে কি দেখলাম, 7-এর কম হলে দ্রবণটা আমাদের কি হবে, এসিডিক। তাহলে 0 থেকে 7 হলে দ্রবণটা হবে এসিডিক, আর 7 থেকে 14 হলে দ্রবণটা হবে ক্ষারীয়। আচ্ছা, তাহলে যদি পিএইচ এর মান 0 থেকে 7 হয় তাহলে দ্রবণটা কি হবে, অ্যাসিডিক। আর যদি পিএইচ এর মান 7 থেকে 14 হয় দ্রবণটা হবে ক্ষারীয়। এক্সাক্ট 7 হইলে দ্রবণটা হবে কি, আমাদের নিরপেক্ষ। আচ্ছা, তাহলে দেখ, এখন এই যে আমাদের 7 হচ্ছে নিরপেক্ষ, যখন অ্যাসিডের পরিমাণ যখন 10 গুণ বাড়লো, এই যে এইখানে দেখ, যখন অ্যাসিডের পরিমাণ যখন 10 গুণ বাড়লো, আচ্ছা ওই পেজটা কই গেল, হ্যাঁ এই যে এই পেজটাতে দেখ, অ্যাসিডের পরিমাণ যখন 10 গুণ বাড়লো, তখন আমাদের কি কি হইলো, অ্যাসিডের পরিমাণ যখন 10 গুণ হইছে, তখন আমাদের যে দেখ পিএইচ এর মানটা হয়ে গেছে 6। আচ্ছা, আমি যদি এখানে আরো একটা লিখি, যে অ্যাসিডের পরিমাণ যদি 100 গুণ হয়, তাহলে 100 গুণ হলে আমাদের কি হইতো, আগে ছিল 10⁻⁻⁷, যদি 100 গুণ হইতো তখন এখানে 10⁻⁻5 হইতো। তাহলে দেখ তখন পিএইচ এর মানটা আমাদের কি হইতো, তখন পিএইচ এর মানটা হইতো -log 10⁻⁻5, তখন এখানে কি হইতো 5। আচ্ছা, এখন আমি যদি বলি যে পিএইচ এর মানটা 1000 গুণ হইছে, তখন এইখানে কি হইতো, 1000 গুণ হইছে। আচ্ছা, 1000 গুণ হইলে এখানে -4 হইতো, তখন আমাদের পিএইচ এর মানটা এখানে কত হইতো, -log 10⁻⁻4, তখন এখানে আমাদের কি হইতো 4। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা হয়ে গেছে, ধর যে 10⁻6 গুণ হয়ে গেছে, তখন এইখানে আমাদের কত হইতো, শুধুমাত্র 10⁻−1 হইতো, তখন পিএইচ এর মান আমাদের হইতো কত, দেখ যে আমাদের এখানে -log কি হইতো, সরি 10⁻⁻1, তখন অ্যান্সার হইতো 1। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝ তাহলে, হাইড্রোজেন আয়নের পরিমাণটা যত বাড়তেছে
পিএইচ এর মানটা তত কমতেছে। আচ্ছা, তো আমরা যে একটু আমরা যে আগের ক্লাসগুলোতে যে দেখছিলাম আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণ এসিড ধর্ম নির্দেশ করে, তাহলে যেইখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি থাকবে ওই এসিডটা আমাদের অত বেশি শক্তিশালী হবে। এটা তো বুঝতে পারা যায়। যেহেতু হাইড্রোজেন আয়নটা আমাদের এসিড ধর্ম আমাদের নিয়ন্ত্রণ করে, সেহেতু যেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি সেইখানে ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে দেখ এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কোথায় সবচেয়ে বেশি, মানে যখন এই যে 10 টু দি পাওয়ার 6 গুণ হবে তখন দেখ পিএইচ এর মানটা সবচেয়ে কম। তার মানে পিএইচ এর মানটা যত কম ওইখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ তত বেশি, ওই অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। আশা করি এটা বুঝতে পারছিস। আচ্ছা, যদি বুঝে থাকিস তাহলে এইখানে এই লাইনটা এখন লিখে দেই যে পিএইচ এর মান যত কম, পিএইচ এর মান যত কম সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ তত বেশি। এটা তো আশা করি বুঝছিস যে সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ তত বেশি, যে এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ তত বেশি। আচ্ছা, হাইড্রোজেন আয়নের পরিমাণ তত বেশি হলে আমাদের কি হবে, অ্যাসিডটাও তত শক্তিশালী হবে। তাহলে আমরা এখানে লিখতে পারলাম যে অ্যাসিডটিও আমাদের তত শক্তিশালী হবে। আমরা এইটা লিখতে পারলাম, মানে এইটা তো আশা করি এখন বুঝতে পারছিস। তার মানে দেখ এখানে পিএইচ এর মান যেহেতু 0 থেকে শুরু, তাহলে তাহলে যে অ্যাসিডের পিএইচ এর মান 0 হবে সেইটা আমাদের কি হবে বলতো, সেইটা হবে সবচেয়ে শক্তিশালী। তার মানে যে অ্যাসিডের পিএইচ এর মান 0, যেহেতু অ্যাসিডের আমাদের পিএইচ এর সীমা কত, 0 থেকে 7 না, তাহলে যেটা সবচেয়ে কম ওইটাই তো সবচেয়ে বেশি হবে। তাহলে যে অ্যাসিডের, আচ্ছা সরি, যে অ্যাসিডের পিএইচ ইজ ইকুয়াল টু 0 সেটি সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, পিএইচ এর মান যে শুধুমাত্র 0 থেকে 7-এর মধ্যে পূর্ণ সংখ্যাগুলো হবে, মানে 0 1 2 3 তা কিন্তু না, এখানে ভগ্নাংশ কিন্তু হইতে পারে, মানে যে কোনো ভগ্নাংশই সম্ভব। তাহলে সবচেয়ে যেটা শক্তিশালী তার পিএইচ কত হবে, 0। আর 1 যেটা সেটা একটু কম শক্তিশালী, 2 যেটা সেটা একটু কম শক্তিশালী, মানে এইভাবে ধাপে ধাপে তাহলে ক্রমগুলা তুই লিখতে পারবি। আচ্ছা, তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যায় যদি বিবেচনা করি তাহলে সবচেয়ে দুর্বল হবে কোনটা, যেটার পিএইচ এর মান 6। আর 7 হইলে তো সেটা অ্যাসিড হবে না, 7 হইলে কি হবে, সেটা নিরপেক্ষ। আচ্ছা, এখন আবার এইখানে এই যে এইখানে দেখ, এখন এইখানে আমরা যখন আহ এ- এখন এই পেজে খেয়াল কর, এই পেজে, আচ্ছা এই পেজে আমরা একটু আগে কি দেখলাম, আমরা যদি ক্ষার যোগ করি পানিতে তখন আমাদের হাইড্রোক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। তো হাইড্রোক্সাইডের পরিমাণটা আমাদের যত বাড়বে তত হাইড্রোজেনের পরিমাণটা হ্রাস পাবে। এটা ভালোভাবে বুঝ, যে আমাদের হাইড্রোক্সাইডের পরিমাণ যত বাড়বে হাইড্রোজেনের পরিমাণ তত হ্রাস পাবে, কারণ তত বেশি H+ আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। তার মানে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা যত বৃদ্ধি পাবে এইখানে আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণটা তত হ্রাস পাবে। আচ্ছা, তাহলে হাইড্রোক্সাইড আয়নের, ধর যে আমাদের হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা হয়ে গেল আমাদের, যে ধর যে হাইড্রোক্সাইডের পরিমাণ হয়ে গেল আমাদের ধর 1000 গুণ হয়ে গেল। 1000 গুণ যদি হয়ে যায় তখন আমাদের তাহলে তখন হাইড্রোজেনের পরিমাণ তাহলে 1000 গুণ হ্রাস পাবে। তাহলে আগে ছিল 10⁻⁷, এখন এর 1/, তাহলে 1000 গুণ হয়ে যাবে। তাহলে এটা এটা আমাদের কত হবে উপরে, তাহলে 3টা শূন্য যাবে, তাহলে 10⁻⁻10 হয়ে যাবে। আশা করি এটা বুঝছিস। তাহলে যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি এখন 10⁻⁻10 হয় তাহলে এখন পিএইচ কত হবে, -log of 10⁻⁻10। তাহলে এটা হবে 10 অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমি বলি যে আবার আমাদের
হাইড্রোক্সাইডের আমাদের পরিমাণ হয়ে গেল ধর 10⁵ গুণ। তাহলে 10⁵ গুণ যদি হয়ে যায় তখন হাইড্রোজেন আয়নের পরিমাণ কত হবে? আগে ছিল 10⁻⁷, তাহলে 10⁵ দ্বারা ভাগ, কারণ ওএইচ বাড়লে হাইড্রোজেন কমবে, এটা আমরা জানি। তাহলে এটা এখন হবে কত? 10⁻⁻12। সো যদি 10⁻⁻12 হয় তাহলে পিএইচ এর মান হবে আমাদের কত? -log 10⁻⁻12। তাহলে এটা হবে আমাদের 12। সো দেখ, তাহলে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ যত বাড়তেছে, হাইড্রোজেন আয়নের পরিমাণ তত কমতেছে, পিএইচ এর মান তত বাড়তেছে। এটা তো আগেও একবার বুঝাইছি। তাহলে এটা আমাদের এখানে কি কাজে লাগতেছে? এইখানে আমাদের এইটা এই কাজে লাগতেছে যে আমরা এখন লিখতে পারবো যে দেখ, হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়লে তাহলে আমাদের পিএইচ এর মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়লে, আমাদের পিএইচ এর মানটা বৃদ্ধি পাচ্ছে, কারণ হাইড্রোজেনের পরিমাণটা হ্রাস পাচ্ছে। তাহলে হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়লে তাহলে আমাদের পিএইচ এর মান বৃদ্ধি পাবে। তাহলে এখানে পিএইচ এর মানটা বৃদ্ধি পাবে। আচ্ছা, দেখ, পিএইচ এর মান আমাদের পিএইচ এর মান আমাদের কখন বৃদ্ধি পাচ্ছে? পিএইচ এর মান আমাদের তখন বৃদ্ধি পাচ্ছে যখন হাইড্রোক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাওয়া মানে কি? হাইড্রোক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ক্ষারটা তত বেশি শক্তিশালী। এটা আমরা আগেও কিন্তু পড়ছি যে হাইড্রোক্সাইড ক্ষার ধর্ম নিয়ন্ত্রণ করে এবং H+ এসিড ধর্ম নিয়ন্ত্রণ করে। তো হাইড্রোক্সাইডের পরিমাণ আমাদের বেশি থাকলে, তো হাইড্রোক্সাইডের পরিমাণ এখানে যদি বেশি থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে ক্ষারটা তত বেশি শক্তিশালী হবে। এটা আমরা এগুলা জানি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? তার মানে যার পিএইচ এর মান বেশি, যার পিএইচ এর মান বেশি সেইখানে কি বেশি বলতো? সেইখানে হাইড্রোক্সাইড বেশি। তার মানে পিএইচ এর মান বেশি হলে ক্ষারটা শক্তিশালী হবে। তো পিএইচ এর মান আমাদের বেশি মানে কি? ক্ষার শক্তিশালী। এইটা আশা করি বুঝতে পারছিস। আর পিএইচ এর মান কম মানে অ্যাসিডটা শক্তিশালী, কিন্তু পিএইচ এর মান বেশি মানে ক্ষারটা শক্তিশালী। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছিস। তোকে এক্সাম্পল সব বুঝাই দিচ্ছি। আচ্ছা, তো ক্ষারটা শক্তিশালী তার মানে এখানে পিএইচ এর মান সবচেয়ে আমাদের বেশি কার? মানে পিএইচ এর সবচেয়ে বড় মানটা কত? পিএইচ এর মান তাহলে বড় মান হচ্ছে 14। তাহলে যে অ্যাসিডের পিএইচ 14 সেইটা সবচেয়ে শক্তিশালী। যে অ্যাসিডের পিএইচ, সরি, কি লিখতেছি, যে ক্ষারের পিএইচ, তাহলে যে ক্ষারের পিএইচ 14 সেটা সবচেয়ে শক্তিশালী ক্ষার। তাহলে সেটি হচ্ছে আমাদের, আচ্ছা, এখানে সবচেয়ে এটা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষার। আর তাহলে এসিড এবং ক্ষারের মধ্যে তাহলে যদি পিএইচ কমতে থাকে এসিড শক্তিশালী হবে, পিএইচ বাড়তে থাকলে ক্ষার শক্তিশালী হবে। তো এই দুইটা জিনিস কিন্তু উল্টা। কেন উল্টা সেগুলো উদাহরণ সহ বুঝাই দিছে। আশা করি এগুলো এখন বুঝতে পারবি, কোনো সমস্যা হবে না। তাহলে এসিড এবং ক্ষারের তো যদি পিএইচ দিয়ে যদি আমাদের ক্রম আসে, তাহলে যার পিএইচ 0 সেই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী। পিএইচ যত বাড়তে থাকবে 6 পর্যন্ত, তত এসিড আমাদের শক্তি হ্রাস পেতে থাকবে। আবার 8 থেকে যত পিএইচ বাড়তে থাকবে ক্ষার তত ধীরে ধীরে শক্তিশালী হইতে থাকবে। এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, যদি এখন এগুলো আমাদের থিওরি গেল, তো এখন আমরা এখানে আহ এই যে আমরা দেখ এখানে কিছু পিএইচ এর কিছু ম্যাথ করব। এই যে এটা তো সাপ্লিমেন্টের 24 নম্বর এমসিকিউ। আচ্ছা দেখ, তো 24 নম্বর এমসিকিউ যদি আমরা করি, এইখানে দেখ আমাদের 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দিয়ে দিচ্ছে। ওকে, এখন কিন্তু এইখানে আবার ঘনমাত্রা কিন্তু 0.005ই হবে না। এখন দেখ এইখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, যদি আমাদের HCl যদি আমাদের বিয়োজিত হয়, HCl বিয়োজিত হলে আমাদের কি হবে? 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল ক্লোরিন। মানে এইখানে যদি আমাদের 1 মোল HCl থাকে, দেখ এইটার একটা থেকে এইটার একটাই কিন্তু সৃষ্টি হয়েছে এবং এইটারও একটাই সৃষ্টি হয়েছে। তার মানে যদি এইখানে 1 মোল থাকে, এইটারও 1
মোল, এইটারও 1 মোলই সৃষ্টি হবে। ওকে, এটা বুঝলাম। কিন্তু যদি আমাদের এইখানে সালফিউরিক অ্যাসিড যদি থাকে, সালফিউরিক অ্যাসিডের যদি আমাদের জলীয় দ্রবণ যদি বিয়োজিত হয়, তাহলে এইখানে কি হবে, আমাদের 2টা হাইড্রোজেন এবং একটা সালফেট, এইটা আমাদের সৃষ্টি হবে। আচ্ছা, এইগুলো পারার জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে, যদি ক্যালকুলেটর সমস্যা করে তাহলে আরেকটা ক্যালকুলেটর নিয়ে নিস। দেখ, এর হচ্ছে যে 1 মোল, দেখ এখানে সালফিউরিক অ্যাসিড আছে একটা, তো একটা থেকে আমাদের হাইড্রোজেন আয়ন কয়টা সৃষ্টি হচ্ছে এখানে, একটা সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন কিন্তু 2টা সৃষ্টি হচ্ছে। দেখ এইখানে 1 মোল থেকে এইখানে আসতেছে কত মোল, এইখানে আসতেছে আমাদের 2 মোল। ওকে, তাহলে দেখ এইখানে আমাদের কত, এইখানে আমাদের 0.005 মোলার। আচ্ছা, মোল আর মোলার তো এক না। আচ্ছা, আমাদের ধর যে এখানে আমাদের আয়তন হচ্ছে 1 লিটার, আমরা ধরে নিব যে আয়তন 1 লিটার, যে যদি এইটার আয়তন যদি 1 লিটার হয়, তাহলে একটা জিনিস বোঝ, এইটার আয়তন যদি 1 লিটার হয় তাহলে এটার মোল সংখ্যা হবে কত। দেখ এইখানে আমরা জানি মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে এইখানে আমাদের ঘনমাত্রা দেয়া, তাহলে আমাদের ঘনমাত্রা কত, 0.0005 মোলার, আর আয়তন যদি 1 লিটার হয় তাহলে আমাদের মোল সংখ্যা কত হবে, 0.005 মোল। আচ্ছা, তাহলে 1 মোল থেকে যদি 2 মোল হয় তাহলে 0.005 থেকে আমাদের হবে কত, 0.005 ইন্টু 2। তাহলে হিসাব কর, 0.005 ইন্টু 2 দিলে হবে আমাদের 0.01। আচ্ছা, 0.01 মানে কি, 1/100, তাহলে 1/100 মানে 10⁻²। তাহলে এত মোল। আচ্ছা, তাহলে দেখ এখন এইখানে সালফিউরিক অ্যাসিড 1 মোল ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন আয়ন এইখানে এখন হইলো আমাদের কত মোল, এই যে এইটা, এইটা হচ্ছে এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো এইটা, এই যে 0.005, এইটা কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে না, কারণ এইখানে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে 0.005 থেকে এটা দ্বারা 2 দ্বারা গুণ করে দিব। আচ্ছা, আচ্ছা, আমরা এখন 2 দ্বারা গুণ করে দিলাম। সো 2 দ্বারা গুণ করার পর আমরা যদি ধরে নিচ্ছি আয়তন 1 লিটার, তাহলে আমাদের আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। তাহলে এন এর মান কত, 10⁻²² মোল। এখন আমরা এস এর মান বের করবো, ভি এর মান হচ্ছে 1 লিটার, তাহলে এস এর মান হবে আমাদের ওই 10⁻² মোল পার লিটার, বা আমরা এটাকে শুধুমাত্র মোলার লিখতে পারি। তাহলে দেখ, তাহলে আমাদের পিএইচ কি হবে, আমরা জানি পিএইচ সমান হচ্ছে যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের 10⁻²। এস দ্বারা আমরা তো ঘনমাত্রাই প্রকাশ করি, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻², তার মানে মাইনাস 2 সামনে আসবে, এইখানে হবে লগ 10 মানে 1, তাহলে এটা অ্যান্সার হবে আমাদের মাইনাসে মাইনাসে +2। বুঝতে পারছিস, তাহলে এটার অ্যান্সার হবে 2। এই ম্যাথটা খুবই সাবধানে করতে হবে। সেম প্রশ্ন তোকে যদি দিয়ে দিত, দেখ আমি বলি, আরে কই গেল রে পেন, তোকে যদি সেম প্রশ্ন দিয়ে দিত যে 0.005 মোলার HCl এর পিএইচ কত, তোকে যদি এই প্রশ্ন দিয়ে দিত, তাহলে দেখ আমরা একটু আগে দেখলাম যে HCl এর 1 মোল থেকে একটাই হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে এর 1 মোল থেকে এরও 1 মোল, তাহলে 0.005 থেকে এরও 0.005ই সৃষ্টি হবে। তাহলে তখন এইখানে হাইড্রোজেন আয়নের আমাদের ঘনমাত্রা কি হবে, তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.005ই হবে। সো এত মোলার। এখন এটা আশা করি বুঝতে পারছিস, তো 0.005ই কিন্তু হবে। তখন এর আমাদের পিএইচ হবে তখন কত, তখন আমাদের পিএইচ হবে মাইনাস লগ অফ এই যে 0.005। তখন এটা তোর ক্যালকুলেটরে এইভাবে চাপা লাগবে, যে মাইনাস লগ লিখবি, লগ লেখার পরে ব্রাকেটের ভিতরে 0.005 দেওয়া লাগবে, তখন অ্যান্সার দেখবি আসবে 2.301। তখন এইটা হয়তো আমাদের পিএইচ এর অ্যান্সার।
সো এই যে দেখ, সেম প্রশ্ন, এসিড যদি ভিন্ন হয় তাহলে কিন্তু অ্যান্সার ভিন্ন আসতে পারে। যদি একটা হাইড্রোজেন উৎপন্ন হয় তখন অ্যান্সার একভাবে, যদি দুইটা হাইড্রোজেন উৎপন্ন হয় অ্যান্সার দুই ভাবে, যদি তিনটা হাইড্রোজেন উৎপন্ন হয় তখন তিন দ্বারা গুণ করে দিবি। এটা হচ্ছে এইভাবে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছিস তো। আচ্ছা, এটা আমি মুছেই দেই, সমস্যা নাই তো। এটা তুই ভিডিও তো পজ করে আবার দেখতে পারবি। আচ্ছা, তো আমরা পরের এমসিকিউটা সলভ করি। পরের এমসিকিউটা সলভ করলে পিএইচ নিয়ে এক মোটামুটি আইডিয়া একটা চলে আসবে। দেখ, আমাদের 25 নাম্বার যে এমসিকিউটা আছে, তো 25 নাম্বার এমসিকিউতে আমাদের কি বলছে, নাইট্রিক অ্যাসিডের দ্রবণের পিএইচ এর মান 2 হলে মোলার ঘনমাত্রা কত। আচ্ছা, এখন দেখ, হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা আমি আর একটা পেজে, এখানে দুইটা জিনিস এখানে বুঝাইতে হবে, তাহলে এই জিনিসটা বুঝবি ভালোভাবে। দাঁড়া, এটা আর একটা পেজে নিয়ে যাই। আচ্ছা, তো আমাদের এইখানে যে 25 নাম্বার যে এমসিকিউটা আছে, দাঁড়া একটু। হ্যাঁ, এইখানে আমাদের কই গেল, ধরো এইখানে আমাদের যে 25 নাম্বার এমসিকিউটা আছে, দেখ এইখানে বলছে যে পিএইচ এর মান 2 হলে মোলার ঘনমাত্রা কত। এখানে কার মোলার ঘনমাত্রা বের করতে বলছে বলতো? এখানে মোলার ঘনমাত্রা বের করতে কিন্তু বলছে নাইট্রিক অ্যাসিড দ্রবণের। হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কিন্তু বের করতে বলে নাই। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে অ্যাসিডের ঘনমাত্রা বের করা আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা এক জিনিস না। দেখ, এইটা কিভাবে এক জিনিস না, একটু পরেই বুঝতে পারবি, দেখ। তো আমাদের পিএইচ এর সূত্র কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটা আমরা জানি। তাহলে দেখ, পিএইচ এর মান কত? পিএইচ এর মান হচ্ছে 2, সো মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। আচ্ছা, তো এইটার অ্যান্সার কি তুই বের করতে পারিস? এই যে আমাদের এখন আমরা হাইড্রোজেন আয়নের আমরা ঘনমাত্রা কিভাবে বের করব? ধর এইখানে আছে 5, এইখানে আছে আমাদের লগ এক্স। তো এইটা সমান, এখন আমরা এক্স এর মানটা আমরা এখন কিভাবে বের করব? এক্স এর মান আমরা কিভাবে আহ, বের করব, এটা কি পারিস? এটা হচ্ছে আমাদের এইখানে শিফট লগ দেয়া লাগে। আচ্ছা, দ্বারা এখানে আমাদের, হ্যাঁ, শিফট লগ দেয়া লাগে। আচ্ছা, তো এর আমাদের, এই যে এর আমাদের ঘাত কত? ঘাত হচ্ছে আমাদের, সরি, ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 5। তো লগের, লগের নিয়মটা তুই যদি জেনে থাকিস, তো এটা হচ্ছে যদি এখানে এন্টি লগ যদি দিস, তো শিফট লগ দিলে তুই দেখবি অ্যান্সার চলে আসবে 10⁻5। এইটা অ্যান্সার চলে আসবে। তুই ক্যালকুলেটরে শিফট লগ চাপ দে, যে শিফট লগ চাপ দিয়ে তারপরে 5 দিবি আর কি, শিফট লগ 5, দেখবি যে শিফট লক দিলে অটোমেটিক্যালি 10 চলে আসে। সো শিফট লক দিলে আমাদের কি চলে আসে, এই যে মূলত আমাদের ভিত্তিটা চলে আসে আর কি। এই যে আমাদের ভিত্তি যে 10, আর পিএইচ এর সূত্রের এইখানে ভিত্তি যে 10, এইটা আমাদের বইও নাই, ক্যালকুলেটরেও এটা ওঠে না, বাট এটা ভিত্তি 10, এটা মাথায় রাখতে হবে। সো যদি এইরকম থাকে তাহলে আমাদের ভিত্তির পাওয়ার, এই যে এইটা চলে আসবে আমাদের বাম দিকে যেটা থাকবে, এইটা আমাদের ভিত্তির পাওয়ার হিসেবে চলে আসবে। তার মানে দেখ, সো আমরা তাহলে মাইনাসটা তাহলে এইদিকে দিয়ে নিই, তাহলে এইখানে আমাদের হাইড্রোজেন আয়ন আমাদের চলে আসলো। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি শিফট লক দেই তাহলে আমাদের এইখানে যে এক্স এর জায়গায় তো আমাদের হাইড্রোজেন আয়নের তাহলে ঘনমাত্রা, তাহলে এর ভিত্তিগত 10, পাওয়ার চলে আসবে বাম দিকেরটা, তার মানে 10⁻²। এটা চলে আসবে। আচ্ছা, এইটা আসলে আমাদের কি? এইটা দেখ, আমাদের এই জিনিসটা দ্বারা কি প্রকাশ করে? ঘনমাত্রা। তো ঘনমাত্রার একক কি? মোলার। আর এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1/100। 1/100 মানে কত? 1/100 মানে 0.01, এত মোলার। আচ্ছা, এখন যে জিনিসটা বুঝতে হবে, দেখ আমরা যদি নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা বিয়োজিত করি, তাহলে নাইট্রিক অ্যাসিডকে বিয়োজিত করলে আমাদের কি হবে? নাইট্রিক অ্যাসিডকে বিয়োজিত করলে একটা H প্লাস
আর একটা নাইট্রেট আয়ন। সো আচ্ছা, তো এইটার আমাদের এখন দেখ, তাহলে এর 1 মোল থেকে এর 1 মোল, তাহলে দেখ এই যে এইখানে আমাদের হাইড্রোজেন আয়নের তাহলে আমাদের ঘনমাত্রা কত? 0.01 না? 0.01। এখন দেখ 1 মোল হাইড্রোজেন কত মোল নাইট্রিক অ্যাসিড থেকে সৃষ্টি হয়? 1 মোল থেকেই কিন্তু সৃষ্টি হয়, এই বিক্রিয়া দেখে বোঝে যে আমাদের এইখানে দেখ এই যে 1 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রিক অ্যাসিড থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে। সো 1 মোল হাইড্রোজেন কিন্তু 1 মোল নাইট্রিক অ্যাসিড থেকেই সৃষ্টি হচ্ছে। তাহলে 0.01 মোলার হাইড্রোজেন আয়ন তাহলে আমাদের 0.01 মোলার থেকেই সৃষ্টি হবে। তাহলে এটা আমাদের 0.01 মোলার থেকেই সৃষ্টি হবে। এইটা আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, তাহলে দেখ এইখানে আমাদের তাহলে এখানে নাইট্রিক অ্যাসিডের তাহলে আমাদের ঘনমাত্রা কি হচ্ছে? 0.01ই কিন্তু হচ্ছে। এটা আমরা কই থেকে বুঝতে পারলাম? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং এই বিক্রিয়া থেকে, যেহেতু এটা 1:1 অনুপাত, সেহেতু 1 মোল থেকে 1 মোল, সেহেতু 0.01 মোল থেকে 0.01 মোল। আশা করি বুঝতে পারছিস। তাহলে এইখানে দেখ এইখানে কিন্তু আমাদের প্রশ্নে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু বের করতে বলে নাই। তো আমাদের কার এখানে ঘনমাত্রা বের করতে বলছে? অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে তাহলে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা এটাই হবে। কিন্তু এখন এইখানে আমাদের ডিফারেন্সটা হবে কই? তোকে যদি এখন প্রশ্ন করে যে কোন সালফিউরিক অ্যাসিড অথবা আমি ধরলাম যে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, এর পিএইচ এর মান, এই দ্রবণের পিএইচ এর মান পিএইচ এর মান 2 হলে পিএইচ এর মান 2 হলে আমাদের জিজ্ঞেস করছে সেম প্রশ্ন যে মোলার ঘনমাত্রা কত। আমাদের কার, আচ্ছা এখানে আমি আরো স্পেসিফিক ভাবে এই লিখে দেই যে অ্যাসিডের মোলার ঘনমাত্রা কত। তো আমি এখানে আরো স্পেসিফিক ভাবে লিখে দিলাম যে অ্যাসিডের মোলার ঘনমাত্রা কত। আচ্ছা, তো দেখ তাহলে আমাদের পিএইচ এর মান 2, তার মানে পিএইচ এর সূত্র কি? পিএইচ এর সূত্র হচ্ছে লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমাদের এইখানে কি আসতেছে? পিএইচ এর মান হচ্ছে 2 মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। ওকে, তাহলে এইখানে আমাদের চলে আসবে -2। তাহলে এইখানে আমাদের তাহলে শুধুমাত্র থাকে লগ অফ হাইড্রোজেন আয়ন। এখন যদি আমরা যদি শিফট লগ দেই এইখানে, তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমাদের হয়ে যাবে 10⁻², এবং এর একক কত? মোলার বা মোল পার লিটার। এখন আমরা এটা বুঝলাম যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমাদের 10⁻²। এখন এই যে তোকে যে প্রশ্ন করছে যে অ্যাসিডের মোলার ঘনমাত্রা কত, আমরা তো হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। তো অ্যাসিডের মোলার ঘনমাত্রা কি 10⁻²ই হবে? 10⁻² মানে কত? 10⁻² মানে এই যে আমরা আগের ম্যাথটা দিয়ে দেখলাম 0.01। সো অ্যাসিডের আমাদের অ্যাসিডের এখানে ঘনমাত্রা কিন্তু এইটা হবে না। কেন হবে না? আমরা এইখানে এই যে সালফিউরিক অ্যাসিডের বিয়োজন থেকেই আমরা বুঝতে পারবো। সালফিউরিক অ্যাসিডকে বিয়োজিত করলে কি হবে? 2টা হাইড্রোজেন, একটা সালফেট। তাহলে দেখ এর এইখানে 1 থেকে আসছে 2, তার মানে 1 মোল থেকে আসছে কয় মোল? 2 মোল। এইখানে এর আছে কত? 0.01। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, এর 2 আসছে এর 1 থেকে, তাহলে এর 0.01 আসবে কত থেকে? এর অর্ধেক থেকে। এই যে আমাদের ঐকিক নিয়ম তো বোঝাই যায়, তাহলে এখানে হবে আমাদের কত? এটা হবে 0.005 এত মোলার থেকে। এখানে ঐকিক নিয়মটা আশা করি বুঝতে পারছিস। তাহলে দেখ এখানে আমাদের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা 0.01 হচ্ছে, কিন্তু অ্যাসিডের এই মোলার ঘনমাত্রা হচ্ছে কত? এর অর্ধেক, মানে 0.005, কারণ অ্যাসিডের একটা থেকে আসে হাইড্রোজেনের 2টা। তাহলে এর 0.01 আসবে এর অর্ধেক থেকে, মানে অ্যাসিডের অর্ধেক থেকে, তাহলে 0.005।
এটা আশা করি বুঝতে পারছিস। তাহলে এখানে এটা হবে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। এটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও সত্য, এবং সেম জিনিসটা আমাদের কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু হবে, কারণ এখানে একটা থেকে দুইটা আসে। এই ম্যাথটা যদি বুঝে থাকিস, দেখ আমরা এর আগের পেজে যে ম্যাথটা সলভ করলাম, এই যে দেখ এখানে পিএইচ এর মান ছিল কত, 2, আর অ্যাসিডের ঘনমাত্রা কত দেখ, 0.005। এই যে আমরা এটাই কিন্তু বের করলাম। বুঝতে পারছিস যে যদি একটা অ্যাসিড থেকে একটাই সৃষ্টি হয়, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাই হবে। কিন্তু যদি একটা অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার দ্বিগুণ হবে। এটা আশা করি বুঝতে পারছিস। তো এই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট আমাদের পিএইচ এর মধ্যে। আচ্ছা দাঁড়া দেখি আরো পিএইচ এর এমসিকিউ কি আছে। একটু দাঁড়া, পিএইচ এর এমসিকিউ, পিএইচ এর এমসিকিউ, না পিএইচ এর এমসিকিউ আর নাই, তবে এইখানে আরো কিছু এমসিকিউ আছে যেগুলা তোর পড়ার মধ্যে আছে। এ দেখ আমরা যখন এইচসিএল গ্যাস, আমরা যখন আমরা যখন পড়ছিলাম যে আমাদের যেগুলো গাঢ় অ্যাসিড, সেখানে এইচসিএল গ্যাস আমাদের কই থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে, যে এই যে এইচসিএল গ্যাস, আর আমরা যদি পানিতে দ্রবীভূত করি তাহলে সেইখান থেকে আমাদের এইচসিএল অ্যাসিড উৎপন্ন হয়, আমরা এটা জানি। আর কোনটা পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, এটা কার্বন টেট্রাক্লোরাইড। এটা তোদের বইয়ে, এটা অন্য চ্যাপ্টারের পড়া, এটা মুখস্থ রাখবি। এই যে দেখ কোনটা বাদামি বর্ণের এই বোতলে সংরক্ষণ করা হয়, আমরা এটাও পড়ছিলাম, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কেন বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয়, কারণ যদি আলো প্রবেশ করে তাহলে নাইট্রিক অ্যাসিড ভেঙে যেতে পারে। কিন্তু বাদামি বর্ণের এই যে বোতলে আমাদের কোনো আলো প্রবেশ করে না, জন্য নাইট্রিক অ্যাসিড সেখানে সংরক্ষণ করা হয়, আমরা এটা জানি। আচ্ছা কোন যৌগটা রঙিন হয়, আহ এটা হচ্ছে যে কোন যৌগটা রঙিন হয়, এইটা, এটার আমাদের যে এটা আমাদের ফেরিক সালফেট। এটা কেন রঙিন হয় এটার ব্যাখ্যা এখানে নাই আর কি। এটার ব্যাখ্যা হচ্ছে পর্যায় সারণীতে, কারণ এটা অবস্থান্তর যৌগ। এই যে ফেরাস হচ্ছে আমাদের একটা অবস্থান্তর মৌল, এই কারণে এই যৌগটা মূলত রঙিন হয়। তো কোন অধ্যায়ের প্রশ্ন কোথায় দিয়ে দিছে। আচ্ছা দেখ এখানে বলছে ফেরাস ক্লোরাইডের সাথে আমরা যদি, দেখ ফেরাস ক্লোরাইড মানে FeCl2, এর সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। আচ্ছা এর আগে, এই যে আগের ক্লাসেই তো আমরা ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া পড়ছিলাম, ওইখানে আমাদের শুধু নাইট্রেট লবণ ছিল, বাট আমি তোকে বলছিলাম যে ক্লোরাইড লবণও হইতে পারে, সালফেট লবণও হইতে পারে, কার্বনেট লবণও হইতে পারে, বাট এখানে ক্লোরাইড লবণ আছে এবং লঘু ক্ষার হিসেবে কি আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি সৃষ্টি হবে, ফেরাস হাইড্রো অক্সাইড। আচ্ছা ফেরাস হাইড্রোক্সাইড আমাদের সৃষ্টি হইলো। তো ফেরাস হাইড্রোক্সাইড যদি সৃষ্টি হয়, তো এখানে দেখ ফেরাস হাইড্রোক্সাইড সৃষ্টি হবে এবং পটাশিয়াম ক্লোরাইডের লবণ সৃষ্টি হবে, আর মেবি পানি উৎপন্ন হয় না। আচ্ছা যাই হোক, সো ফেরাস হাইড্রোক্সাইড যদি সৃষ্টি হয়, আচ্ছা না না না, এখানে আমাদের লবণটাই থাকবে। এই যে আমাদের এইটা পড়বে অদক্ষেপ হিসেবে, আর এইটা পানিতে দ্রবীভূত হিসেবে থাকবে। ওকে, তাহলে এখানে ফেরাস হাইড্রোক্সাইডের আমাদের বর্ণ কিরকম হয়, বর্ণ হয় কিন্তু সবুজ, আর আমাদের ফেরিকের বর্ণ হয় লালচে বাদামি। তাহলে যেহেতু এখানে ফেরাস, তো ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ কি হবে, সবুজ। আমরা এটা এখন পর্যন্ত পড়ি না। আচ্ছা দেখ এই যে কোন যৌগটার বর্ণ লালচে বাদামি, লালচে বাদামি কার, ফেরিকের। সো ফেরিক কোনটা, এই যে FeOH3। ওকে, আচ্ছা 17 নাম্বার আমরা এখনো পড়ি নাই। 18 নাম্বার দেখ, 18 নাম্বার কি বলছে, কপার সালফেট, কপারের যোজনী 2, সালফেটের যোজনী 2, তাহলে কপার সালফেট হচ্ছে এইরকম, এর সাথে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তাহলে আমাদের এখানে আমাদের কি সৃষ্টি হবে, কপার হাইড্রোক্সাইড যেহেতু যোজনী 2, আর হচ্ছে আমাদের লবণ বা অ্যামোনিয়াম সালফেট। সো না সরি, এটা হবে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে এইরকম। আচ্ছা তাহলে তাহলে আমাদের কপার হাইড্রোক্সাইড পড়বে অদক্ষেপ হিসেবে। আমরা তো পড়ছি আমাদের কপারের বর্ণ হবে কি রকম, কপারের বর্ণ নীল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে নীল। ওকে, হ্যাঁ এরপরে আরেকটা এমসিকিউ আছে, দেখ এই যে চুনের পানিতে আমাদের কোনটার কারণে স্বচ্ছ দ্রবণ তৈরি হয় বলতো, স্বচ্ছ দ্রবণ তৈরি হয় কিন্তু চুনের পানি আমরা যখন পড়ছিলাম তখন ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য স্বচ্ছ হয়। আর অস্বচ্ছ হয় কিসের কারণে, অস্বচ্ছ হয় ক্যালসিয়াম কার্বনেটের কারণে। আচ্ছা এই যে এই যৌগ, এই, আচ্ছা এটা কই গেল রে,
হ্যাঁ, আমাদের 8 নম্বর প্রশ্নটা তোদের সিলেবাসে আছে কিনা জানি না, তবে এইটার অ্যান্সার হবে আমাদের যেখানে আমাদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি। দেখ, এইখানে আমাদের যে সালফার, ক্লোরিন, কার্বন, ফসফরাস, এইগুলো কিন্তু সবগুলাই গ্যাস বা অধাতু। সো আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম যে অধাতুর অক্সাইড গুলো কি হয়, এসিডিক হয়, এবং ধাতুর অক্সাইড গুলো ক্ষারীয় হয়। তাহলে এগুলো সবগুলো আমাদের এসিডিক ধর্মের হবে। কিন্তু কোনটার এসিড ধর্ম বেশি হবে এটা নির্ভর করবে আমাদের এই যে এই যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি। সো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি হবে, সো কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার বেশি হবে তার। আচ্ছা দেখ, এইখানে তাহলে এইখানে -6, তাহলে এখানে কেন্দ্রীয় মৌল সালফার, এর হচ্ছে +6। এইখানে -14, এইখানে +14, বাট এখানে যেহেতু ক্লোরিন দুইটা, সেহেতু একটা ক্লোরিনের জন্য হবে কত, +7। আচ্ছা, সেম ভাবে এখানে -4, এইখানে +4, এইখানে -10, এইখানে +10, বাট যেহেতু দুইটা ফসফরাস, তো একটা ফসফরাসের জন্য কত হবে, +5। তাহলে এখানে আমাদের -6, +7, +4, +5, তাহলে আমাদের সবচেয়ে আমাদের বেশি হচ্ছে কোনটা, ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের ক্লোরিনের অম্লধর্মিতা সবচেয়ে বেশি হবে। সো মূত্রের পিএইচ আমরা এখনো পড়ি না, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর পিএইচ রিলেটেড অনেক ইম্পর্টেন্ট জিনিস থিওরি আমরা কিন্তু পড়লাম, সো এই জিনিসগুলো খুবই ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এই ক্লাসটা এখানে শেষ করে দেই। আর নেক্সট নেক্সট টপিক গুলো আমাদের শুধুমাত্র রিডিং, এর এর বেশি তেমন কিছু নাই, ওগুলো আমরা আরেকটা ক্লাসে দেখবো।